বন্ধুরা নমস্কার। আমাদের দেশের এনডিএ সরকার সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন হাইকোর্টের সিদ্ধান্ত গ্রহণে কি প্রভাব বিস্তার করে? বিচারপতিদের ওপরে বিভিন্ন বিষয়ে কি চাপ প্রয়োগ করে? সরকার কি বিভিন্ন সুপারিশ করে আপনার সুপ্রিম কোর্ট কলেজিয়ামকে তার সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য করে বা উৎসাহিত করে বা প্রভাবিত করে? হঠাৎ করে এই প্রশ্নটা কেন? ভারতবর্ষের রাজনীতিতে এই ধরনের প্রশ্ন কি খুব অস্বাভাবিক? বিভিন্ন সময়ে কি এমন ধরনের আপনার প্রশ্ন উঠে আসেনি যে আদালতগুলো বা বিচার ব্যবস্থা সরকারের হস্তক্ষেপের বাইরে না, বা বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করতে পারছে না? এই ধরনের প্রশ্ন কি আমাদের দেশে ওঠেনি? এখন যখন ভারতবর্ষের রাজনীতিতে আপনার ব্যাপকভাবে এসআইআর কে নিয়ে প্রশ্ন উঠছে, যেভাবে ইভিএম এর আপনার যথার্থতা নিয়ে প্রশ্ন উঠছে, ভোটার লিস্ট নিয়ে প্রশ্ন উঠছে, আপনার ইডি সিবিআই কে অপব্যবহার করার প্রশ্ন উঠছে, নানানভাবে সরকারি মেশিনারিকে অপব্যবহার করার অভিযোগ উঠছে, তখন আপনার আদালতের ভূমিকা নিয়েও বিভিন্ন সময় আলোচনা সমালোচনা হয়েছে এবং হচ্ছে। সেই রকম সময়ে আমাদের সুপ্রিম কোর্ট কলেজিয়াম থেকে এমন একটা বার্তা এসেছে, এমন একটা স্টেটমেন্ট এসেছে, যেটা ভারতের অতীব সাধারণ জনগণ, যারা কখনো আদালতের বিষয়ে, যারা কখনো রাজনীতির বড় বড় বিষয়ে মাথা ঘামান না, তাদের পর্যন্ত চিন্তিত হওয়ার মতন কারণ রয়েছে। যে ঘটনাটা ঘটেছে সেটা আমি বলবো আপনাদের কাছে, এবং এটা প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসে। আপনারা স্ক্রিনে ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত সংবাদের শিরোনামটা দেখে নিচ্ছেন, আপনারা নিশ্চয়ই বুঝে যাচ্ছেন যে কি ধরনের গুরুতর বিষয় বেরিয়ে এসেছে সুপ্রিম কোর্ট কলেজিয়ামের কাছ থেকে। সুপ্রিম কোর্ট কলেজিয়াম জানিয়েছে যে কেন্দ্র সরকারের সুপারিশে একজন বিচারপতির ট্রান্সফার পরিবর্তন করেছে সুপ্রিম কোর্ট কলেজিয়াম। একজন বিচারপতির, হাইকোর্টের বিচারপতির ট্রান্সফার পরিবর্তন করার আপনার ব্যাপারে কেন্দ্র সরকার কেন সুপারিশ করতে যাবে? কেন্দ্র সরকারের কি স্বার্থ রয়েছে কোন বিচারপতি কোন হাইকোর্টে যাবেন সে ব্যাপারটাতে? কেন্দ্র সরকারের যদি ইন্টারেস্ট থাকে তাহলে তো সেটা কেন্দ্রে যে শাসন ক্ষমতায় থাকা রাজনৈতিক দল তার ইন্টারেস্টের সঙ্গে সংযুক্ত হবে, তার ইন্টারেস্টের বাইরে হবে না। সুতরাং যখন কেন্দ্র সরকার সুপারিশ করে কলেজিয়ামকে, তখন সেটা মূলত সেই রাজনৈতিক দলের সুপারিশ হিসেবে দেশের মানুষ ধরে নিতে পারে যে রাজনৈতিক দল সরকারের ক্ষমতায় রয়েছে। তো সুতরাং, এবং সেটা যদি সুপ্রিম কোর্ট কলেজিয়াম আপনার অফিসিয়ালি স্বীকার করে নেয়, তাহলে দেশের মানুষের কাছে তো এটা ভীষণ গুরুত্বপূর্ণ চিন্তার বিষয় রয়েছে। সুপ্রিম কোর্ট কলেজিয়াম জানিয়েছে, কলেজিয়াম থেকে যে খবর বেরিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসে, তাতে জানা যাচ্ছে যে 25শে আগস্ট এই বছরের 25শে আগস্ট 2025 সুপ্রিম কোর্ট কলেজিয়াম মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি অতুল শ্রীধরনকে ছত্তিশগড় হাইকোর্টে ট্রান্সফার করে। এটা সুপ্রিম কোর্ট কলেজিয়ামের এটা প্রিরোগেটিভ, এটা তার অগ্রাধিকার। সুপ্রিম কোর্ট কলেজিয়ামই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিদের আপনার ট্রান্সফার, পোস্টিং ইত্যাদির ব্যাপারে সিদ্ধান্ত নেয়। তো সুতরাং এটা তার কাজ সে করেছে। কিন্তু 14 অক্টোবর 2025 সুপ্রিম কোর্ট কলেজিয়াম সরকারের সুপারিশে শ্রীধরনের যে ছত্তিশগড় হাইকোর্টে ট্রান্সফার করেছিল সেটাকে রদ করে দেয়, সেটা পরিবর্তন করে তাকে এলাহাবাদ হাইকোর্টে পাঠায়। ভাবতে পারেন, সাধারণ বিষয় মনে হচ্ছে এটা? দেশের রাজনৈতিক কাঠামোর জন্য, দেশের রাজনৈতিক ব্যবস্থার জন্য, দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য, দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য এটা কি খুব সাধারণ একটা বিষয়? সুপ্রিম কোর্ট কলেজিয়াম নিজে স্বীকার করে নিয়েছে যে সে আগের সিদ্ধান্ত পরিবর্তন করেছে সরকারের সুপারিশে ওই বিচারপতিকে ছত্তিশগড় হাইকোর্টের পরিবর্তে এলাহাবাদ হাইকোর্টে পাঠিয়েছে। এবং এটা জানা গেছে যে ছত্তিশগড়ে যদি অতুল শ্রীধরন যেতেন তাহলে তিনি সিনিয়রিটির দিক থেকে দ্বিতীয় থাকতেন।
তাহলে সিনিয়রিটি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটা হাইকোর্টের মধ্যে সিনিয়র জাজরা আপনার পরবর্তী আপনার মানে হাইকোর্টের চিফ জাস্টিস হওয়ার ক্ষেত্রে বা সুপ্রিম কোর্টে যাওয়ার ক্ষেত্রে সিনিয়রিটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। তিনি সেখানে দ্বিতীয় হতেন, কিন্তু এলাহাবাদ হাইকোর্টে যাওয়ার ফলে তিনি নাকি সেভেন্থ হবেন, সপ্তম হবেন। তাহলে তার তো লাভ হওয়ার কথা না, তার তো এক্ষেত্রে লোকসান হওয়ার কথা। তাহলে এই বিষয়টা কেন কেন্দ্রের এনডিএ সরকারকে আপনার ভাবিয়েছে? তিনি কি বিজেপির খুব প্রিয় পাত্র? তিনি কি সরকারের খুব প্রিয় পাত্র? না সরকারের এবং শাসক দলের বিশেষ অপ্রিয় পাত্র? কারণ হলো তাকে মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড়ে পাঠালে, ছত্তিশগড়েও বিজেপি নেতৃত্বাধীন সরকার, ছত্তিশগড়ে এই মুহূর্তে ইলেকশন নাই, আবার তাকে এলাহাবাদ হাইকোর্টে পাঠানো হয়েছে। সেখানে মানে এলাহাবাদ মানে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশেও বিজেপি সরকার। যদিও 2027 সালে আপনার উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন হবে। এখন ছত্তিশগড়ে বিজেপি সরকার, উত্তরপ্রদেশে বিজেপি সরকার, আবার মধ্যপ্রদেশেও বিজেপি সরকার। তাহলে মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড়ের পরিবর্তে এলাহাবাদে পাঠানোর কি উদ্দেশ্য থাকতে পারে, কি কারণ থাকতে পারে? এই বিষয়টা তো স্পষ্ট না। কেন্দ্র সরকারের কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা? উদ্দেশ্য থাকা স্বাভাবিক, কারণ সরকারগুলো আপনার রাজনৈতিক দলের প্রভাব মুক্ত না। যেহেতু একটা রাজনৈতিক দলই নির্বাচনে লড়াই করে এবং নির্বাচনে লড়াই করে সংখ্যাগরিষ্ঠতা পেলে পরে সরকার গঠন করে, এবং সেই রাজনৈতিক দলের লোকেরাই কেউ মুখ্যমন্ত্রী হন, কেউ মন্ত্রী হন, বিভিন্ন দায়িত্বে যান। তো সুতরাং রাজনৈতিক পরবর্তী নির্বাচনে তাদের রাজনৈতিক বেনিফিট আবারও সরকারে ফিরে আসা, আবারও মুখ্যমন্ত্রী হওয়া, আবারও মন্ত্রী হওয়া, আবারও বিধায়ক হওয়া ইত্যাদি জিনিসগুলো তাদের সারা বছর মাথায় থাকে। কেন্দ্রেও যারা শাসন ক্ষমতায় আছে তারাও ডেফিনেটলি তাদের রাজনৈতিক দলের স্বার্থের কথাটাকে তারা প্রাধান্য দেন। মুখে যতই দেশের স্বার্থের কথা বলুন না কেন, তাদের সবার আগে মাথায় থাকে যে তাদের দল যাতে শাসন ক্ষমতায় থাকে। কারণ প্রত্যেকটা রাজনৈতিক দল মনে করে যে তারা ক্ষমতায় থাকলে দেশের সবচেয়ে ভালো সেবা হবে, তারা ক্ষমতায় না থাকলে অন্যরা সেই সেবাটা করতে পারবে না বা সেই ধরনের শাসন করতে পারবে না যেটা তারা বেস্ট করতে পারবেন। তো সুতরাং নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রের এনডিএ সরকারও তো তাদের স্বার্থের কথাই সবার আগে ভাবে, দেশের কথা তো নিশ্চয়ই তারপরে ভাবে। ভাষণে দেশের কথা প্রথম, কিন্তু কার্যক্ষেত্রে তো পার্টির কথাটা প্রথম ভাবে। তাহলে তারা কেন সুপারিশ করলো যে অতুল শ্রীধরনকে আপনার ছত্তিশগড়ের পরিবর্তে এলাহাবাদে পাঠানোর জন্য? এই প্রশ্নটা কিন্তু এখন মানে দেশের মানুষের মাথার মধ্যে কিলবিল 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 করতে শুরু করেছে। বিরোধী দলগুলোকেও ভাবতে বাধ্য করছে। কারণ দেখা যায় যে অনেক ব্যাপারে অনেক সময়ে সাধারণ মানুষের ধারণা হয় যে এই ব্যাপারে নিশ্চয়ই আদালত এই ধরনের রায় দেবে, সরকারের বিরুদ্ধে রায় দেবে। কিন্তু অনেক সময় দেখা যায় বিচারপতিদের আদালতে বসে এমন এমন মন্তব্য করতে, যে মন্তব্যগুলো করার পরে সাধারণ মানুষ মানে আশায় বুক পাততে থাকেন যে বোধহয় কোনো কোনো কঠোর কোনো সিদ্ধান্ত এবার আদালত থেকে দেবে। কিন্তু যখন রায় বেরোয় তখন দেখা যায় যে সাধারণ মানুষের যে এক্সপেকটেশন, প্রত্যাশা, তার সঙ্গে খুব একটা মেলে না রায়টা। হতে পারে রায় সঠিক, কিন্তু সাধারণ মানুষের যে ধারণা, সাধারণ মানুষের যে প্রত্যাশা, তার থেকে অন্যরকম হয়ে যায় সেই রায়। তখন প্রশ্ন উঠতে শুরু করে, সাধারণ মানুষের ধারণা হতে শুরু করে যে বোধ হয় সরকারের তরফ থেকে, কারণ সর্বক্ষমতা সম্পন্ন সরকার যেহেতু কেন্দ্রে রয়েছে, সেই সরকার যেহেতু বিরোধী দলগুলোর উপরে নানানভাবে প্রেশার ক্রিয়েট করে, অনেক সময় দেখা যায় বিনা আপনার অভিযোগে পর্যন্ত কাউকে বা বিনা অপরাধে কাউকে নিয়ে গ্রেপ্তার করে নিয়ে জেলে ঢুকিয়ে দেয়। সেহেতু তাদের নিশ্চয়ই প্রেশার রয়েছে, সেই প্রেশারের কারণেই হয়তো রায়টা যেরকম হওয়া উচিত বলে সাধারণ মানুষ মনে করেছে, ঠিক তার উল্টোটা হয়ে গেছে। তো এবার কলেজিয়াম যখন এই কথা স্বীকার করে নিয়েছে যে কেন্দ্রের সরকারের সুপারিশের কারণে সে তার আগের সিদ্ধান্ত পরিবর্তন করেছে একজন বিচারপতির ট্রান্সফারের ক্ষেত্রে, তখন ডেফিনেটলি সাধারণ মানুষের মনের মধ্যে কিন্তু অনেক প্রশ্ন উঠতে শুরু করবে যে তাহলে কি অনেক রায় দেওয়ার ক্ষেত্রেও কি এই ধরনের কোনো সুপারিশ, এই ধরনের কোনো প্রভাব কাজ করে? আর এরকমটা যদি সত্যি সত্যি হয়ে থাকে তাহলে তো এটা দেশের সংবিধানের জন্য, দেশের গণতন্ত্রের জন্য ভালো বিষয় না।
এটা তো দেশের মানুষের জন্য খুব একটা সুখের খবর না। সুতরাং আগামী দিনে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট গুলো যে রায়গুলো দেবে সেগুলো কিন্তু দেশের সাধারণ মানুষ কিন্তু দেখবে, এবং দেখার সময় এটা মাথায় রাখবে যে সুপ্রিম কোর্টের কলেজিয়াম এটা জানিয়েছিল যে কেন্দ্রের সুপারিশে একজন বিচারপতির আপনার ট্রান্সফারে পরিবর্তন আনা হয়েছে। আপনাদের মনে হয় প্রত্যেকেরই এই বিষয়টা খুবই চিন্তার বিষয় বলে মনে হবে, এবং প্রত্যেকেই বুঝতে পারছেন যে আমাদের দেশের গণতান্ত্রিক কাঠামোতে অনেক কিছু হয় যা সাধারণ মানুষ জানে না। তার কারণে আপনাদের মতামত জানাবেন, তবে অবশ্যই দেশের যে সাংবিধানিক কাঠামো আছে তার প্রতি শ্রদ্ধা রেখে, তার মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।